গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে, জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটি ক্লাসের মাধ্যমে তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে ভারত, সেখান থেকে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এবং গত ক্লাস পড়ানোর মাধ্যমে আমি কিন্তু তোমাদের এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করিয়েছি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? ভারতের পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থা, তাই না? আচ্ছা, তবে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিন্তু অনুশীলনী সম্পর্কে। তোমরা পুরো চ্যাপ্টারটা আশা করি মন দিয়ে পড়েছো এবং জেনেছো। তাহলে অনুশীলনীও কিন্তু যে প্রশ্ন উত্তর সেগুলো সলভ করতেও কিন্তু তোমাদের সুবিধা হবে। তাই আজকে আমি তোমাদের সাথে অনুশীলনী নিয়ে আলোচনা করব। দেখো, বিরাট বড় একটা অধ্যায় এই ভারত। একটা অনুশীলনীর মাধ্যমে কিন্তু এটি পুরোটা সম্পন্ন করা সম্ভব নয়। তাই কয়েকটি পাঠের মাধ্যমে আমি এই অনুশীলনীটা তোমাদের সাথে আলোচনা করব। আজকে অনুশীলনের পার্ট 1 সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে গত ক্লাসে আমরা পড়েছিলাম পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের আমি ধরবো। দেখব যে গত ক্লাসের পড়া তোমরা কেমন মনে রেখেছো। আচ্ছা স্টুডেন্ট, বলো তো, এই যে ভারতের যোগাযোগ ব্যবস্থা বা পরিবহন ব্যবস্থার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি, সেই মাধ্যমগুলি কি কি? পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি কি কি বলো? জলপথ, ভেরি গুড। আকাশপথ, খুব ভালো বলেছো। আর স্থলপথও রয়েছে। স্থলপথে কি কি রয়েছে? যানবাহন রয়েছে, রেলগাড়ি রয়েছে, মেট্রো রয়েছে। এগুলো কিন্তু স্থলপথের পরিবহনের মাধ্যম, তাই তো? এছাড়া রজ্জুপথ রয়েছে, যেটাকে আমরা রোপওয়ে নামে জানি, এবং রয়েছে পাইপলাইন, তাই না? এই যে পরিবহন ব্যবস্থা, এগুলো আমরা বিস্তারিত কিন্তু ক্লাসে জেনেছি। তোমরা আমাকে বলবে, এই যে ভারতের রেলপথ প্রথম চালু হয়েছে কবে এবং কোন দুটি স্থানের মাধ্যমে? বলো। ভেরি গুড। 1953 সালে কিন্তু, সরি, 1853 সালে, 1853 সালে এই রেল যোগাযোগ ব্যবস্থা প্রথম চালু হয়। কোথায়? মুম্বাই এবং থানের মধ্যে, ঠিক আছে? এবং দ্বিতীয় যে রেল ব্যবস্থা চালু হয় সেটি কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। কোথায় বলো তো? ভেরি গুড। হাওড়া থেকে কিন্তু হুগলি অবধি হচ্ছে দ্বিতীয়। ঠিক তার পরের বছরে 1854 সালে এটি চালু হয়। আচ্ছা, ভারতের রেলপথকে কিন্তু একটি বিশেষ আখ্যা দেওয়া হয়েছে। কি তোমরা জানো? বলো। ভেরি গুড। ভারতের জীবন রেখা কিন্তু বলা হয়েছে এই রেলপথকে। আচ্ছা স্টুডেন্ট, যদি বলে যে ভারতের উন্নয়নের জীবনরেখা কাকে বলা হয়, তখন তোমাদের উত্তর কি হবে বলো তো? তখন কিন্তু রেলপথ হবে না। উন্নয়নের জীবনরেখা বললে তখন কিন্তু উত্তর হবে জলপথ, তাই না? আচ্ছা স্টুডেন্ট, আমরা এই যে রেল সম্পর্কে পড়তে গিয়ে জেনেছি যে ভারতের দ্রুতগামী রেল কোনটি? মনে আছে তোমাদের আশা করি? বলো। ভেরি গুড। বন্দে ভারত কিন্তু হলো ভারতের দ্রুতগামী রেল। এছাড়া প্রস্তাবিত আরো একটি রেল রয়েছে, যেটি হচ্ছে বুলেট ট্রেন নামে পরিচিত। আহমেদাবাদ থেকে মুম্বাই অবধি চলাচল হবে, সেটি কিন্তু এখনো চালু হয়নি। সেটা কাজ কিন্তু চলছে। হুম। এটি যখন চালু হবে তখন কিন্তু ওই বুলেট ট্রেনই কিন্তু দ্রুতগামী ট্রেন হিসেবে পরিচিত লাভ করবে। ভারতের সর্বাধিক বিলাসবহুল ট্রেন কোনটি? বলো। ভেরি গুড। মহারাজা এক্সপ্রেস, তাই না? এই মহারাজা এক্সপ্রেস কিন্তু সব থেকে বেশি এক্সপেন্সিভ, অর্থাৎ তার টিকিটের যে মূল্য সব থেকে বেশি এবং সব থেকে বিলাসবহুল ভারতের এই ট্রেনটির নাম মহারাজা এক্সপ্রেস। স্টুডেন্ট, আমরা সড়কপথ সম্পর্কেও পড়েছিলাম। বলতো ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? ভেরি গুড। এনএইচ 44। সেটি কোথা থেকে কোথা অবধি অবস্থিত বা কোথা থেকে কোথা অবধি বিস্তৃত? বাহ, খুব ভালো বলেছো যে উত্তরে শ্রীনগর থেকে একেবারে দক্ষিণ প্রান্ত যে ভারতের রয়েছে কন্যাকুমারী, সেই দীর্ঘ 4112 কিলোমিটার পথ অতিক্রম করেছে ভারতের দীর্ঘতম এই হাইওয়ে। এটাকে কি আমরা কি বলছি? ন্যাশনাল হাইওয়ে। যখন আমরা সড়ক পথ পড়েছিলাম তখন আমরা ন্যাশনাল হাইওয়ে পড়েছিলাম, স্টেট হাইওয়ে পড়েছিলাম, পড়েছিলাম তো। এছাড়া আর কি রয়েছে? জেলা হাইওয়ে রয়েছে, এবং গ্রামীণ যে সড়ক যোজনা রয়েছে সেখানেও কিন্তু গ্রামীণ সড়ক পথও রয়েছে। তাহলে আমরা কি জানলাম? যে NH4 হলো ভারতের দীর্ঘতম কি জাতীয় সড়ক। আচ্ছা স্টুডেন্ট, আমরা
পড়েছিলাম যে ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? মনে আছে? যেটি গঙ্গা নদীর উপর আমাদের কলকাতা থেকে নদীটি কোথায় গেছে বলো? হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত কিন্তু হলো যে নদীপথটি রয়েছে সেটি কিন্তু হলো ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ, অর্থাৎ NW1, যার নাম কি হচ্ছে NW1। আচ্ছা, আমরা জলপথ যখন পড়েছিলাম দেখেছিলাম যে জলপথ, এই জলপথের যে উন্নয়নের মাত্রা এগুলো দেখাশোনার জন্য ভারতীয় গভর্নমেন্ট বা ভারত সরকার কিন্তু একটি আহ, সংস্থা চালু করেছিলেন, তার নাম কি? ভেরি গুড, ইনল্যান্ড ওয়াটার ওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যার সদর দপ্তর কোথায় রয়েছে বলতো? উত্তরপ্রদেশের নয়ডাতে কিন্তু রয়েছে এর সদর দপ্তর। আচ্ছা, এই সদর দপ্তরের কথা বলতে গিয়ে মনে পড়লো যে পূর্ব ভারতের যে রেলওয়ে সদর দপ্তর সেটি কোথায় বলতো? ভেরি গুড, আমাদের শহর কলকাতাতে। শুধু পূর্ব ভারত নয়, দক্ষিণ পূর্ব ভারতেরও কিন্তু সদর দপ্তর আমাদের এই শহর কলকাতা। যদি বলে নর্দার্ন, অর্থাৎ উত্তরের দিকে যে রেলপথ রয়েছে তার যে হেডকোয়ার্টার বা সদর দপ্তর সেটি কোথায়? নিউ দিল্লিতে। ভেরি গুড। স্টুডেন্ট, গত ক্লাসে আমরা জলপথ সম্পর্কে কিন্তু বিস্তারিত জেনেছিলাম, ভারতের বিভিন্ন যে প্রধান প্রধান বন্দর রয়েছে সেগুলো সম্পর্কেও জেনেছিলাম। প্রধান কয়টি বন্দর রয়েছে বৃহদায়তন? 13টি, তাই তো? আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দুটি বৃহদায়তন বন্দর রয়েছে, বলো কি কি? ভেরি গুড, হলদিয়া এবং কলকাতা বন্দর হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ জলপথের যে বন্দর হয় সেই বন্দর। স্টুডেন্ট, এই বন্দর আলোচনা করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে ভারতের একমাত্র করমুক্ত বন্দর কোনটি? তোমাদের মনে আছে আশা করি। বলো তো করমুক্ত বন্দর কোনটি? ভেরি গুড, ভারতের একমাত্র করমুক্ত বন্দর হচ্ছে কান্দালা। আমরা পড়েছিলাম যে ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন বন্দরকে, বলো? ভেরি গুড, মুম্বাই বন্দর কিন্তু বলা হয় ভারতের প্রবেশদ্বার। আর আরব সাগরের রানী বলা হয় কাকে? কোচিকে। এই কোচিতেও কিন্তু বিখ্যাত একটি বন্দর রয়েছে, তাই না? আমরা পূর্ব ভারতের এবং পশ্চিম ভারতের বন্দরগুলোকে দেখেছি, কারণ পূর্ব ভারতে রয়েছে বঙ্গোপসাগর এবং পশ্চিম ভারতে রয়েছে কোন সাগর? ভেরি গুড, আরব সাগর। এই আরব সাগরের তীরে মুম্বাই, তারপরে কোচি, মারমাগাঁও ইত্যাদি কিন্তু বৃহৎ বৃহৎ যে বন্দর সেগুলো কিন্তু রয়েছে পূর্ব ভারতে। আমি তোমাদের বললাম ভারত পশ্চিমবঙ্গে রয়েছে কলকাতা, হলদিয়া, এছাড়া উত্তর উড়িষ্যাতে রয়েছে কিন্তু পারাদ্বীপ, অন্ধ্রপ্রদেশে রয়েছে বিশাখাপত্তনম, চেন্নাইতে রয়েছে চেন্নাই বন্দর, তুতিকোরিন বন্দর। এগুলো কিন্তু ভারতের জলপথে সব গুরুত্বপূর্ণ বন্দরের কাজ করে। স্টুডেন্ট, এই যে যোগাযোগ ব্যবস্থা আর পরিবহন ব্যবস্থা কি এক? এক নয়। যোগাযোগ ব্যবস্থা তাহলে কি? মানুষের তথ্য ও ভাবের যে আদান প্রদান যে মাধ্যমের মাধ্যমে ঘটে তাকে কি বলা হয়? যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে ইন্টারনেট ব্যবস্থা, আর কি রয়েছে? ইমেল, আর কি রয়েছে? চলবাস বা মোবাইল, এগুলোর মাধ্যমে কিন্তু যে যোগাযোগ সম্পন্ন হয় সেটি কিন্তু হলো গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। বর্তমানে মানুষ এই ইন্টারনেটের প্রতি কিন্তু আসক্ত হয়ে গেছে। তুমি যে আমার ক্লাসটা দেখছো সেটাও কিন্তু ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল বা ল্যাপটপে, তাই না? তাহলে এই যে মাধ্যমগুলো যার মাধ্যমে কোনো তথ্য পাঠানো হচ্ছে এবং ছবি, ভিডিও থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু আহ, পৃথিবীর যে কোনো স্থানে পাঠানো যাচ্ছে, সেটিকে আমরা কি বলছি? যোগাযোগ মাধ্যম। ঠিক আছে স্টুডেন্ট, ভেরি গুড, গত ক্লাসে পড়া তোমরা যথেষ্ট মনে রেখেছো। আজকে আমরা কি পড়বো? যে এই যে চ্যাপ্টারটা ভারতের অর্থনৈতিক যে আমরা বিভাগগুলি পড়লাম, যেমন কৃষিকাজ, শিল্প, তারপরে ভারতের জনসংখ্যা, পরিবহন ব্যবস্থা, এগুলোর মধ্যেই কিন্তু আমরা আজকে অনুশীলনীটা শুরু করব। এবং পরবর্তী ক্লাসে আমি যে প্রাকৃতিক বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আলাদা অনুশীলনীর মাধ্যমে দেখাবো। তাহলে আঞ্চলিক দিকগুলোর অনুশীলনী কিন্তু আজকে আমি তোমাদের সাথে শুরু করছি। দেখো স্টুডেন্ট,
প্রথমে অনুশীলনী, যার প্রশ্ন মান কিন্তু এক নম্বরের প্রশ্ন। কি প্রশ্ন? যে সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমাদের কিন্তু চারটে অপশন দেওয়া থাকবে একটা প্রশ্নতে, সেখান থেকে তোমাদের যেটি সঠিক উত্তর সেটি কিন্তু নির্বাচন করতে হবে। তাহলে চলো শুরু করি। বলো, কোনটি ভারতের বাগিচা ফসল নয়? ভালো করে কিন্তু প্রশ্নটা পড়বে। বলেছে বাগিচা ফসল নয়, বাগিচা ফসল কিন্তু চাইনি কোনটা। তাহলে তোমার অপশনে কি আছে? চা আছে, কফি আছে, রাবার আছে, গম আছে। বলো উত্তর কোনটা হবে? ভেরি গুড। বাগিচা ফসল নয় কিন্তু এখানে গম, তাই না? দেখো, চা, কফি, রবার এগুলো সবই কিন্তু বাগিচা ফসলের উদাহরণ। একমাত্র গম রয়েছে যেটি কিন্তু খাদ্য ফসলের উদাহরণ। খাদ্য ফসলের উদাহরণ আর কি রয়েছে? ধান আর গম। তাহলে গম কিন্তু খাদ্য ফসল, সেহেতু এটি বাগিচা ফসলের উদাহরণ হবে না। তাহলে প্রথম প্রশ্নের উত্তর তোমরা কি জানলে? যে গম। দ্বিতীয় রয়েছে, দেখো, এর মধ্যে তন্তুজ ফসল কোনটি? তন্তু জাতীয় ফসল কোনটি বলো? খুবই সহজ প্রশ্ন। কার্পাস, আখ, চা, কফি। চারটে অপশন তোমাদের সামনে আছে, কোনটা উত্তর হবে? ভেরি গুড। কার্পাস কিন্তু তন্তু জাতীয় ফসল। তাহলে কি হবে? কার্পাস। অপরদিকে চা, কফি এগুলি সবই বাগিচা ফসল। ঠিক আছে? আখ কিন্তু তন্তুজ ফসলের মধ্যে পড়ছে না। তাহলে একমাত্র কি রয়েছে? কার্পাস। তন্তুজাতীয় ফসলের উদাহরণ কার্পাস, অর্থাৎ তুলো জাতীয় যে ফসল উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা কি বলবো? তন্তু জাতীয়। যেমন আহ, কার্পাস, পাট এগুলো কিন্তু সবই তন্তু জাতীয় ফসলের উদাহরণ। এরপরে নাম্বার 3 রয়েছে, দেখো, কোন রাজ্যটি গম উৎপাদনে ভারত বিখ্যাত? বলো, অপশন তোমাদের সামনে কি আছে? কোন রাজ্যটি গম উৎপাদনে ভারত বিখ্যাত? অপশন আছে, প্রথমে মহারাষ্ট্র, দ্বিতীয় কর্ণাটক, তৃতীয় পশ্চিমবঙ্গ এবং চতুর্থ পাঞ্জাব। তাহলে বলো কোনটা উত্তর হবে সঠিক? ভেরি গুড। পাঞ্জাব কিন্তু গম উৎপাদনে ভারত বিখ্যাত। হেক্টর প্রতি গম উৎপাদনে প্রথম কোন রাজ্য? পাঞ্জাব, তাই না? এই যে সবুজ বিপ্লব হয়েছিল 1960-এর দশকে, সেই সবুজ বিপ্লবে সব থেকে উৎপাদিত যে খাদ্যশস্য সেটি কিন্তু হয়েছিল গম। এবং পাঞ্জাব এবং হরিয়ানাতে এই গমের ফলনটা সব থেকে বেশি হয়েছিল। এরপর নাম্বার 4 কি রয়েছে, দেখো, সোনালী তন্তু কোনটাকে বলা হয়? দেখো, খুব সহজ প্রশ্ন। সোনালী তন্তু কোনটাকে বলা হয়? বলো, কার্পাস, আখ, চা, কফি। তন্তু কথাটা কিন্তু সঙ্গে আছে, তাহলে তন্তু কোনটি হবে? কার্পাস। এগেইন কার্পাস। দেখো, তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে সোনালী পানীয় কাকে বলে, তখন তোমাদের উত্তর কিন্তু আলাদা হবে, তাই না? তখন কিন্তু উত্তর হবে তোমাদের চা। তাহলে আমরা কি জানলাম? যে সোনালী তন্তু বলা হয় কার্পাসকে। পরের পেজে দেখো, 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, ভারতের ম্যানচেস্টার কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো, ভারতের ম্যানচেস্টার কোনটি? অপশন কি আছে? মুম্বাই, আহমেদাবাদ, কলকাতা, চেন্নাই। তাহলে বলো ভারতের ম্যানচেস্টার কি হবে? আহমেদাবাদ। ভেরি গুড। আচ্ছা, ভারতের ম্যানচেস্টার বলা হচ্ছে আহমেদাবাদকে। যদি তোমাদের বলে যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, তখন তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, কোয়েম্বাটুর, তাই না? এবং যদি তোমাদের বলে যে উত্তর ভারতের ম্যানচেস্টার, কানপুর। ভেরি গুড। নাম্বার 6, দেখো, উদীয়মান শিল্প বলা হয় কাকে? নাম্বার 1 বা এ কার্পাস বস্ত্র বয়ন, 2 লৌহ ইস্পাত শিল্প, নাম্বার 3 পেট্রো রসায়ন শিল্প এবং নাম্বার 4 বা ডি রয়েছে মোটর গাড়ি শিল্প। তাহলে উদীয়মান শিল্প বা সূর্যোদয় শিল্প আমরা কাকে বলে থাকি? ভেরি গুড। পেট্রো রসায়ন শিল্প হবে এর উত্তর। তাহলে কি হবে? পেট্রো রসায়ন শিল্পকে আমরা কি বলছি? উদীয়মান শিল্প। আচ্ছা, নাম্বার 7, মোট জনসংখ্যায় ভারতের স্থান পৃথিবীতে কত? দেখো, 2011-তে লাস্ট সেন্সাস হয়েছিল, জনগণনা হয়েছিল, তোমরা সকলেই জানো। এবং কত বছর অন্তর ভারতে সেটি হয়? ভেরি গুড, 10 বছর অন্তর। তাহলে এই সেন্সাস অনুযায়ী ভারতের যে স্থান পৃথিবীতে কিন্তু দ্বিতীয়। ভেরি গুড।
কিন্তু বর্তমানে এই 2024 সালে এসে ভারতের যে জনসংখ্যা সেটি কিন্তু 140 কোটিও ছাড়িয়ে গেছে। বিভিন্ন তথ্য অনুযায়ী ভারত কিন্তু বর্তমানে চীনকেও ছাপিয়ে গেছে। ঠিক আছে? কিন্তু তোমরা লিখবে দ্বিতীয়, কারণ আমাদের দেশে লাস্ট সেন্সাস হয়েছিল কত সালে? 2011 সালে। আচ্ছা, নাম্বার 8, ভারতে জনঘনত্ব সর্বাধিক রয়েছে কোন রাজ্যে? ভেরি ইম্পর্টেন্ট, বলো। কেরল, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ রাজ্য। বলো। জনঘনত্ব কিন্তু, অর্থাৎ কোন স্থানের মোট জনসংখ্যাকে যদি আমি সেই স্থানের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমার জনগণনা বেরোবে, জনঘনত্ব বেরোবে, সরি। তাহলে কি হবে উত্তর? ভেরি গুড, বিহার, তাই না? তাহলে বিহার হবে কিন্তু জনঘনত্বের সর্বাধিক। যদি বলে জনঘনত্ব সর্বনিম্ন কোন রাজ্য, তখন কি হবে তোমাদের উত্তর? বাহ, খুব ভালো বলেছে যে অরুণাচল প্রদেশ। আচ্ছা, নাম্বার 9 দেখো, যে ভারতে গড় জনঘনত্ব কত? একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি আমি, সমগ্র ভারতের যে জনসংখ্যা সেটিকে যদি আমি সমগ্র ভারতের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে যে সংখ্যাটা বেরোবে সেটি হলো কিন্তু ভারতের গড় জনঘনত্ব। তাহলে কত হবে সেটি উত্তর? দেখো, নাম্বার 1 এ রয়েছে 142, বি রয়েছে 382, সি রয়েছে 840 এবং ডি রয়েছে 1242। তাহলে কোনটা তোমাদের উত্তর হবে? বলো। ভেরি গুড, 382 জন। আচ্ছা, এর পরে স্টুডেন্ট আমরা দেখব 10 নম্বর প্রশ্ন। দেখো, সর্বাধিক সাক্ষর রাজ্য কোনটি? তাহলে 2011 যে সেন্সাস হয়েছিল সেই সেন্সাস অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত সেটি তোমরা আশা করি বলতে পারবে। কত? ভেরি গুড, 74.04%, তাই না? এবং এই সাক্ষরতার দিক থেকে ভারতের একটি রাজ্য কিন্তু সবার থেকে এগিয়ে। এই রাজ্যটা কি? অপশানে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ, কেরল, মেঘালয়, তামিলনাড়ু। বলো উত্তর কি হবে? ভেরি গুড, কেরল রাজ্য কিন্তু সর্বাধিক সাক্ষর রাজ্য। অপশন বি কিন্তু হবে সঠিক উত্তর। আচ্ছা, যদি বলে সর্বাধিক সাক্ষরতার হার কম কোন রাজ্যে, তখন কি বলবে তোমরা? ভেরি গুড, বিহার। তাহলে একটা কথা মাথায় রাখবে, বিহার কিন্তু জনঘনত্বে প্রথম এবং সাক্ষরতায় সব থেকে কম। 11 দাগে কোশ্চেন দেখো, বৃহত্তম মহানগর কোনটি? আমরা মহানগর পড়েছিলাম যে মুম্বাই মহানগর, দিল্লি, কলকাতা, চেন্নাই, প্রধান প্রধান ব্যাঙ্গালোর রয়েছে, প্রধান প্রধান এগুলো মহানগর। এদের মধ্যে বৃহত্তম মহানগর কোনটি? উত্তর কি হবে তোমাদের? ভেরি গুড, মুম্বাই হলো কিন্তু ভারতের বৃহত্তম মহানগর। আচ্ছা, এরপরে রয়েছে দেখো, ভারতদা, কোন শহরটিতে মেট্রো রেল ব্যবস্থা নেই? কলকাতা, দিল্লি, চণ্ডীগড়, বেঙ্গালুরু। বলো। কলকাতায় তো প্রথম মেট্রো রেল চালু হয়েছিল, তাহলে কলকাতাতে রয়েছে। আর নিউ দিল্লিতে কি রয়েছে? দীর্ঘতম মেট্রো রেল রয়েছে এই দিল্লিতে। তাহলে অপশানে কি আছে? চণ্ডীগড় আর বেঙ্গালুরু। বেঙ্গালুরুতেও কিন্তু বর্তমানে মেট্রো চলাচল শুরু হয়েছে। তাহলে তোমাদের উত্তর কি হবে? চণ্ডীগড়। তাহলে চণ্ডীগড়ের শহরটিতে কিন্তু মেট্রো রেল ব্যবস্থা এখনো চালু হয়নি। 13 দাগ, কোনটি করমুক্ত বন্দর? দেখো, ভারতে বিখ্যাত কয়েকটি বন্দর রয়েছে, পশ্চিম উপকূলে, পূর্ব উপকূলে। তার মধ্যে পশ্চিম উপকূলের কিন্তু একটি বন্দর, সেটি কিন্তু করমুক্ত। তাহলে উত্তর কি হবে তোমাদের? অপশানে কি আছে? মুম্বাই, কান্দালা, কলকাতা, চেন্নাই। তাহলে চেন্নাই আর কলকাতা কিন্তু পূর্ব ভারতে। তাহলে পশ্চিম ভারতের মুম্বাই এবং কান্দালা দুটি রয়েছে। তাহলে তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, অপশন বি, কান্দালা হলো কিন্তু করমুক্ত একটি বন্দর। আর মুম্বাই কি? মুম্বাই বন্দর, মুম্বাই বন্দর হলো কিন্তু ভারতের প্রবেশদ্বার। এবার 14 দাগ দেখো কি রয়েছে, সোনালী চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত? বলো, খুব সহজ প্রশ্ন। রেলপথ, জলপথ, সড়কপথ, আকাশপথ। ভেরি গুড, ভারতের যে 4টি মহানগর রয়েছে বৃহত্তম, যেমন দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, এই 4টি শহরকে সড়ক পথের মাধ্যমে যুক্ত করা বর্তমানে সম্ভব হয়েছে। তাই এটি কিন্তু সোনালী চতুর্ভুজ সড়ক পথের সাথে যুক্ত। তাহলে তোমাদের উত্তর কি হবে? সড়ক পথের সাথে যুক্ত। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 15 দাগ, হীরক চতুর্ভুজ বিষয়টি কোন ব্যবস্থার সাথে সম্পর্কিত?
তাহলে সোনালী চতুর্ভুজ যদি সড়কপথ হয়, হীরক চতুর্ভুজ কি হবে? অপশনে রয়েছে রেলপথ, জলপথ, সড়কপথ, আকাশপথ। ভেরি গুড। এই সোনালী চতুর্ভুজকে কেন্দ্র করে রেলপথও কিন্তু সম্প্রসারণ করা হচ্ছে এই 4টি মহানগরকে কানেক্টেড করার জন্য। তাহলে সেটি হবে রেলপথ। হীরক চতুর্ভুজ কি হবে? রেলপথ। 16 দাগ, কোন শহরটিতে তথ্য প্রযুক্তি শিল্প সব থেকে উন্নত? বলো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অপশন আছে মুম্বাই, বেঙ্গালুরু, নিউ দিল্লি, কলকাতা। তাহলে সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? বেঙ্গালুরুকে। অর্থাৎ বেঙ্গালুরু শহর কিন্তু তথ্য প্রযুক্তি সংস্থা সব থেকে বেশি উন্নত। বিশ্বের যে বৃহৎ তথ্য প্রযুক্তি সংস্থাগুলি রয়েছে তার বেশিরভাগ কিন্তু এই বেঙ্গালুরু শহরে গড়ে উঠেছে। নাম্বার 7, কোন শিল্পটিতে অনুসারী শিল্পের গুরুত্ব খুব বেশি? আগে জানতে হবে যে অনুসারী শিল্প কি। বৃহদায়তন শিল্পের প্রয়োজনে যে শিল্পগুলি তাকে কেন্দ্র করে আশেপাশে গড়ে ওঠে সেটাই কিন্তু অনুসারী শিল্প। তাহলে কাউকে অনুসরণ করে কিন্তু যে শিল্প গড়ে উঠছে সেটি হচ্ছে অনুসরণ শিল্প। তাহলে উত্তর কি হবে? লৌহ ইস্পাত, বস্ত্র বয়ন, মোটর গাড়ি, তথ্য প্রযুক্তি। দেখো, দুটি অনুসারী শিল্প হয়, এক হচ্ছে পেট্রোরসায়ন শিল্প আর একটা কি? মোটর গাড়ি শিল্প। তাহলে এখানে তোমাদের অপশনে কি আছে? মোটর গাড়ি রয়েছে। তাহলে তোমাদের উত্তর হবে কিন্তু মোটর গাড়ি শিল্প হলো অনুসারী শিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে স্টুডেন্ট, এরপরে আমরা সত্য মিথ্যা সম্পর্কে জানবো। স্টুডেন্ট, এবারে আমরা তোমাদের বইয়ের অনুশীলনীতে দেখবো যে বাক্যটি সত্য হলে ঠিক দিতে হবে এবং অসত্য হলে ভুল লিখতে হবে। এরও কিন্তু প্রশ্নমান এক। প্রথম প্রশ্ন কি আছে? দেখো, রয়েছে যে শিল্প স্থাপনে পরিবহন ব্যয়কে গুরুত্ব দেওয়া হয়। ঠিক না ভুল বলো? ঠিক? ঠিক কিন্তু নয়, এটা কিন্তু ভুল রয়েছে। কি ভুল রয়েছে? দেখো, এটি আগে আমরা কি দেখবো, এটা ভুল রয়েছে। শিল্প স্থাপনের সব থেকে যে গুরুত্ব দেওয়া হয় যে বিষয়কে, সেটি হচ্ছে কিন্তু কাঁচামালকে। অর্থাৎ শিল্পের যে প্রধান উপাদান সেটি কিন্তু হলো কাঁচামাল। এই কাঁচামাল কেন্দ্রের কাছাকাছি শিল্প স্থাপন হয়ে থাকে যাতে এই পরিবহনের ব্যয়টা কমানো যায়। ঠিক আছে? তাহলে শিল্প স্থাপনে কাকে বেশি গুরুত্ব দেওয়া হয়? কাঁচামালকে। আচ্ছা, নাম্বার 2 কি রয়েছে দেখো, সারা ভারত জুড়ে রবি ফসলের চাষ হয়। ঠিক না ভুল বলো? ভুল। রবি ফসলের চাষ কখন হয়? শীতকালে হয়। তাহলে ভারতে কি সমস্ত জায়গায় শীত খুব বেশি পড়ে? তা কিন্তু নয়। তাহলে রবি ফসলের চাষ কিন্তু সারা ভারত জুড়ে হয়, এই কথাটা কিন্তু ঠিক নয়। এটিও ভুল। এরপরে রয়েছে দেখো 3, ভারতের পার্বত্য অঞ্চলের জনঘনত্ব খুব বেশি। খুব সহজ, বলো ঠিক না ভুল? ভেরি গুড, ভুল। কেন ভুল? কারণ পার্বত্য অঞ্চলে কিন্তু বসবাস করা খুব কি খরচ সাপেক্ষ এবং অসুবিধাজনক। প্রয়োজনের তুলনায় সমতল ভূমিতে কিন্তু জনসংখ্যা অনেকটা বেশি, কারণ সেখানে চাষবাসের সুবিধা রয়েছে, পানীয় জল থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু সুবিধা বেশি রয়েছে সমতল ভাগে। তাই সমতল ভাগেই কিন্তু পৃথিবীর বিখ্যাত বিখ্যাত যে শহরগুলি সেগুলো কিন্তু গড়ে উঠেছে। তাহলে এই প্রশ্নটা কি আছে? ভুল আছে। নাম্বার 4, ভারত পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ। ঠিক না ভুল? ভুল। কারণ 2011 সেন্সাস অনুযায়ী ভারত কিন্তু পৃথিবীতে জনসংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে, তাই না? যদি বলে বর্তমানে ভারত পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ, তখন কিন্তু উত্তরটা আবার ঠিক হতে পারে। আচ্ছা, নাম্বার 5, কলকাতায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক না ভুল বলো? কলকাতায় কি কোনো আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে? রয়েছে। তাহলে কোন বিমানবন্দর সেটি? নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই না? এবং এই যে 5 নম্বর প্রশ্নটা রয়েছে দেখো, কলকাতা একটি আন্তর্জাতিক বিমানবন্দর, তাহলে প্রশ্নটা কিন্তু সত্য হবে, তাই তো? তাহলে এটি ঠিক। এরপরে 6 কি রয়েছে দেখো, পোর্ট ব্লেয়ার বর্তমানে বৃহদায়তন বন্দরের অন্তর্ভুক্ত। তাহলে আমরা যখন পূর্ব ভারত পশ্চিমের বন্দরগুলো পড়েছিলাম যে 13টা বৃহদায়তন বন্দর, তার মধ্যে কিন্তু এই পোর্ট ব্লেয়ার ছিল না? ছিল না? ছিল। হলদিয়া থেকে শুরু করে কলকাতা, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, তুতিকোরিন, যেমন পূর্ব ভারতের বিখ্যাত বিখ্যাত বন্দর, তার মধ্যে কিন্তু পোর্ট ব্লেয়ারও ছিল।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ার। তাহলে এই উত্তরটা কিন্তু হবে সত্য। নাম্বার 7, মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী, ঠিক না ভুল বলো? ঠিক, খুব ভালো বলেছে যে মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী। মুম্বাই ভারতের কিন্তু বৃহত্তম আহ, জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম শহর, ঠিক আছে। নাম্বার 8, কান্দালা করমুক্ত বন্দর। একটু আগে তোমরা পড়লে না একটি করমুক্ত বন্দরের উদাহরণ দাও, কি উত্তর হয়েছিল? কান্দালা। তাহলে এটিও কিন্তু ঠিক। নাম্বার 9, কলকাতা হলো সমুদ্র বন্দর। কলকাতায় কি সমুদ্র বন্দর রয়েছে? রয়েছে। তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু হবে সঠিক। আচ্ছা, নাম্বার 10, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম। উত্তর ঠিক না ভুল? অবশ্যই ঠিক, তাই না? যদি বলে হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম, তখন তোমাদের উত্তর কি হবে? ভেরি গুড, তখন হবে কিন্তু পাঞ্জাব। আচ্ছা স্টুডেন্ট, তোমাদের মনে আছে যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে ধানের গোলা বলা হয় কোন জেলাকে? বর্ধমান জেলাকে। কেন বলা হয় বলতো? কারণ সব থেকে বেশি ধান কিন্তু উৎপন্ন হয় কোথায়? বর্ধমান জেলায়। তাই ধানের গোলা বলা হয় পশ্চিমবঙ্গের বর্ধমানকে। তাহলে ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু প্রথম, এটিও ঠিক। 11, গম একটি বাগিচা ফসল। বলো ঠিক না ভুল? ভুল। তাহলে বাগিচা ফসলের উদাহরণ কি? চা, কফি, রাবার, এগুলো কিন্তু হলো বাগিচা ফসল। আর গম কি ধরনের ফসল? গম কিন্তু হলো খাদ্য ফসল। আচ্ছা, 12 দাগ রয়েছে দেখো, নর্দার্ন রেলের সদর দপ্তর হলো কলকাতা। বলো, নর্দার্ন রেলের এনআর অর্থাৎ নর্দার্ন রেলের সদর দপ্তর কোথায়? নিউ দিল্লিতে না? তাহলে এই প্রশ্নটা কিন্তু উত্তর হবে কি? অসত্য, অর্থাৎ মিথ্যা। দেখো, ইস্টার্ন রেলওয়ে, তার কিন্তু সদর দপ্তর কলকাতা। ইস্টার্ন পূর্ব রেলে, তারও সদর দপ্তর কলকাতা, কিন্তু নর্দার্ন রেলের সদর দপ্তর হলো নিউ দিল্লি। আচ্ছা, এর পরে স্টুডেন্ট আমরা উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করব। এরও কিন্তু প্রশ্নমান 1। দেখো তোমাদের বইতে যে অনুশীলনী রয়েছে সেখান থেকে আমি এই কোশ্চেনগুলো নিয়েছি। প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে যে খারিফ শস্য ড্যাশ ঋতুতে চাষ করা হয়। আমাদের ভারতবর্ষ যে প্রকৃতির রয়েছে, কোন জলবায়ু প্রকৃতির বলো? মৌসুমী জলবায়ু প্রকৃতির। তাহলে বর্ষাকালে যখন মৌসুমী আগমন ঘটছে, বর্ষাকাল তখন শুরু হচ্ছে, তখন যে চাষটা করা হয় সেটি কিন্তু হলো খারিফ শস্য, তাই না? এবং শীতকালে যে চাষ হয় সেটি কি? রবি শস্য। এবং গ্রীষ্মকালে জলসেচের মাধ্যমে যে চাষ হয় সেটি কি চাষ বা সে কি শস্য? জায়িদ শস্য, তাই তো? তাহলে তোমাদের 1 নম্বরের উত্তর কি হবে? যে খারিফ শস্য বর্ষা ঋতুতে কিন্তু বা বর্ষাকালে কিন্তু চাষ হয়। নাম্বার 2 কি রয়েছে? খুব সহজ প্রশ্ন। চা সুগন্ধে পৃথিবী বিখ্যাত কোথাকার? অর্থাৎ কোথাকার চা সুগন্ধে পৃথিবী বিখ্যাত? বলো। দার্জিলিং। ভেরি গুড। যদি তোমাদের প্রশ্ন আসে যে এ, চা উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য কোনটি, তখন তোমাদের উত্তর কি হবে? আসাম। তাহলে চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম হচ্ছে আসাম। এই চা উৎপাদনে বা চা গবেষণাগার কেন্দ্র কিন্তু রয়েছে। ড্যাশ স্থানে চা গবেষণাগার কেন্দ্র রয়েছে, কোথায় বলো? ভেরি গুড, আসামের যোরহাটে কিন্তু রয়েছে চা গবেষণাগার। তাহলে একটা প্রশ্ন থেকে আমি তোমাদের আরো অনেকগুলো কিন্তু প্রশ্ন ধরছি, এগুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে এবং খাতায় নোট ডাউন করবে। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ ফসলকে দিয়ে ভারতে সবুজ বিপ্লব শুরু হয়। বলো কোন ফসলকে দিয়ে সবুজ বিপ্লব শুরু হয়? গমকে দিয়ে কিন্তু, তাই না? তাহলে আহ, খাদ্য ফসল গমকে দিয়েই কিন্তু সবুজ বিপ্লব ভারতে শুরু হয়। কবে শুরু হয়েছিল? 60-এর দশকে, 1960 সালে। আচ্ছা, যদি বলে যে গম উৎপাদনে পাঞ্জাব ছাড়া আর কোন রাজ্য এগিয়ে? হরিয়ানা, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলো কিন্তু গম উৎপাদনে অনেকটা এগিয়ে। এরপরে দেখো রয়েছে নাম্বার 4। নাম্বার 4 কি রয়েছে? ড্যাশ রাজ্য
কফি উৎপাদনে ভারত বিখ্যাত। তাহলে কফি উৎপাদন সব থেকে ভালো হয় কোন রাজ্যে? কর্ণাটকে না? এবং এই যে কফি উৎপাদন হচ্ছে, কফি গবেষণাগার কিন্তু রয়েছে কর্ণাটকে। কফি গবেষণাগার কর্ণাটকের কোন স্থানে রয়েছে বলতো? ভেরি গুড, চিকমাগালুরে কিন্তু রয়েছে কফি গবেষণাগার। আচ্ছা, নাম্বার 5, উত্তর ভারতে ড্যাশ স্থানে বৃহদায়তন মোটর গাড়ি কেন্দ্র গড়ে উঠেছে। মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে উত্তর ভারতের কোথায় বলো? গুরগাঁওতে কিন্তু এই ভারতের উত্তর ভারতে বিশেষ করে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে। আচ্ছা, এরপরে দেখবো 6 নম্বর প্রশ্ন, এটিও কিন্তু শূন্যস্থান পূরণ। পশ্চিমবঙ্গের ড্যাশ স্থানে রেল ইঞ্জিন নির্মাণের জন্য বিখ্যাত। তাহলে যখন আমরা রেলপথ পড়েছিলাম তখন আমরা কিন্তু দেখেছিলাম যে রেল বা ইঞ্জিনিয়ারিং শিল্প নিয়ে যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে রেল ইঞ্জিন, রেল বগি ইত্যাদি কিন্তু আলাদা আলাদা, বা রেল ওয়াগান ইত্যাদি কিন্তু আলাদা 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 জায়গায় নির্মিত হয়, তাই না? তাহলে পশ্চিমবঙ্গের কোন স্থানে রেল ইঞ্জিন নির্মাণ বিখ্যাত বলো? ভেরি গুড, কোথায়? চিত্তরঞ্জনে কিন্তু রেল ইঞ্জিন নির্মাণে বিখ্যাত পশ্চিমবঙ্গে। নাম্বার 7, বর্তমানে ভারতে মিলিয়ন শহরের সংখ্যা কয়টি বলো? ভেরি গুড, 3টি। তাহলে উত্তর কি হবে তোমাদের? মিলিয়ন সংখ্যা হচ্ছে 3টি। কি কি? মুম্বাই, কলকাতা এবং চেন্নাই বর্তমানে কিন্তু মিলিয়ন শহরে পরিণত হয়েছে। আচ্ছা, ভারতে কিন্তু এই যে মহানগর, এই মহানগরের সংখ্যা কিন্তু কতগুলি রয়েছে জানো বর্তমানে? ভেরি গুড, 53টা কিন্তু হলো ভারতে মহানগরের সংখ্যা। মহানগরের জনসংখ্যা কিভাবে হয়, বা মহানগর আমি কাকে বলবো? যখন কোনো শহরে 10 লক্ষের বেশি লোক থাকবে তখন সেটিকে আমরা কি বলবো? মহানগর। আচ্ছা, নাম্বার 8 দেখো রয়েছে, ড্যাশ মাধ্যম দিয়ে খনিজ তেল পরিবহন সুবিধাজনক। তাহলে আমরা যখন ভারতের পরিবহন ব্যবস্থা পড়েছিলাম তখন দেখেছিলাম না যে পাইপলাইন, কথা পড়েছিলাম তো? এই পাইপলাইনের মাধ্যমে কি হয়? খনিজ তেল যেমন ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়। তাহলে তোমাদের উত্তর কি হবে এখানে? ভেরি গুড, পাইপলাইনের মাধ্যম দিয়ে কিন্তু খনিজ তেল পরিবহন করা সুবিধাজনক। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 9 নম্বর, ড্যাশ রাজ্যে মোট জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? আচ্ছা, আগে বলো তো যে ড্যাশ রাজ্যে জনসংখ্যা, ভারতের মোট জনসংখ্যা সর্বাধিক কোন রাজ্যে বলো? অর্থাৎ কোন রাজ্যে ভারতের জনসংখ্যা সর্বাধিক রয়েছে? উত্তরপ্রদেশ। ভেরি গুড, কিন্তু জনসংখ্যা যে বৃদ্ধির হার, সেই বৃদ্ধির হারের দিক দিয়ে সর্বাধিক বলতে গেলে তোমাদের উত্তর কি হবে? মেঘালয়। দেখো 2011 যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের মোট জনসংখ্যার বৃদ্ধির হার বেশি ছিল কোন রাজ্যে? মেঘালয়। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, এটিও কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে। বিগত সেন্সাস অনুযায়ী ড্যাশ রাজ্য জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। অর্থাৎ জনসংখ্যা যে বৃদ্ধি বা সেটি কিন্তু নেগেটিভে আসছে, ঠিক আছে? পজিটিভ নয়, নেগেটিভ। তাহলে আহ, আগে বলো সেন্সাস কত সালে হয়েছিল লাস্ট? 2011 সালে। ভেরি গুড, এটা বলো যে ভারতের সেন্সাস কত বছর অন্তর হয়? 10 বছর অন্তর। তাহলে এই সেন্সাস অনুযায়ী সব থেকে জনসংখ্যার সর্বনিম্ন হার কোথায় রয়েছে? নাগাল্যান্ড। খুব ভালো করে কিন্তু প্রশ্নটা তোমরা মুখস্থ করবে। আচ্ছা স্টুডেন্ট, বলো তো যে এই যে সেন্সাস বলছি বা জনগণনা তোমাদের সাথে বলছি আমি, ভারতে প্রথম কবে জনগণনা শুরু হয়েছিল? ভেরি গুড, 1871-এ কিন্তু ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল। আচ্ছা, এবারে রয়েছে 11 দাগের কোশ্চেন, ভারতের জীবনরেখা বলা হয় ড্যাশকে বলো? রেলপথকে। ভেরি গুড, খুব সহজ প্রশ্ন। আবার যদি বলে ভারতের উন্নয়নের জীবনরেখা, তখন তোমাদের উত্তর কি হবে? তখন কিন্তু হবে জলপথ। মনে মনে রাখবে কিন্তু এটা দুটি বিষয় কিন্তু একটু আলাদা, একটা হচ্ছে উন্নয়নের জীবনরেখা জলপথ, আর যদি শুধু ভারতের জীবনরেখা বলা হয় তাহলে সেটি কি হবে? রেলপথ। আচ্ছা স্টুডেন্ট,
তোমরা বলো তো যে কলকাতা শহর, তোমরা সকলেই পরিচিত কলকাতা শহর সম্পর্কে। এই কলকাতা শহরে জীবনরেখা কাকে বলা হয়? ভেরি গুড, মেট্রো রেলকে কিন্তু বলা হয় কলকাতার জীবনরেখা। এটিও কিন্তু তুমি ভালো করে মনে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, 12 নম্বরে কি কোশ্চেন রয়েছে, যে ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর কোনটি? বলো। ভেরি গুড, দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর। ঠিক আছে, দেখো এটি কিন্তু ভারতের বৃহত্তম বন্দর এবং ব্যস্ততম একটি বন্দর হচ্ছে এই দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলকাতাতেও একটা বিমানবন্দর রয়েছে, তার নাম কি? নেতাজি সুভাষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটি কলকাতায় রয়েছে। যদি বলে যে মুম্বাইতে অবস্থিত যে আন্তর্জাতিক বিমানবন্দর তার নাম কি, কি হবে উত্তর? মনে আছে তোমাদের? আকাশপথ পড়ার সময় কিন্তু আমরা জেনেছিলাম, বলো তো উত্তর কি হবে? ভেরি গুড, ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে মুম্বাইয়ের একটি বিখ্যাত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, 13 দাগ কি রয়েছে দেখো স্টুডেন্ট, ড্যাশ হলো দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। কি হবে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর? কলকাতা। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা দেখবো একটু শূন্যস্থান রয়েছে। 14 দাগ, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলো। NH-44। স্টুডেন্ট, এই NH-44 কোথা থেকে কোথা অবধি টানা হয়েছে, বা এই সড়কপথটি কোথা থেকে কোথায় এসেছে? একেবারে উত্তর ভারতের শ্রীনগর থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? ভেরি গুড, কন্যাকুমারী, অর্থাৎ ভারতের একেবারে দক্ষিণতম স্থান যে কন্যাকুমারী, সেখানেই কিন্তু শেষ হয়েছে এই NH-44। নাম্বার 15, ড্যাশ হলো ভারতের কফি গবেষণাগার কেন্দ্র। কোথায় ভারতের কফি গবেষণাগার কেন্দ্র রয়েছে? আগে বলো যে কফি উৎপাদন সব থেকে বেশি কোথায় হয়? ভেরি গুড, কর্ণাটকে। তাহলে কর্ণাটকে যে চিকমাগালুর রয়েছে, সেই চিকমাগালুর স্থানে কিন্তু কফি উৎপাদনটা বেশি হয়, বা এই চিকমাগালুরে কিন্তু কফি উৎপাদন গবেষণাগার কেন্দ্র রয়েছে। স্টুডেন্ট, তোমরা আমাকে বলো তো যে ধান গবেষণাগার, এই ভারতের ধান গবেষণাগার কেন্দ্র কোন স্থানে রয়েছে, মনে আছে? বাহ, খুব ভালো বলেছো তুমি, যে উড়িষ্যার কটকে কিন্তু রয়েছে ভারতের ধান গবেষণাগার, তাই তো? চা গবেষণাগার, ভেরি গুড, অসমের জোরহাটে। যদি বলে যে আখ গবেষণাগার বা ইক্ষু গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? ভেরি গুড, উত্তরপ্রদেশের লখনৌতে রয়েছে। আচ্ছা, খুব ভালো তোমরা পড়াশোনা করেছো, থ্যাংক ইউ সকলকে। এরপরে দেখো 16 নম্বর যে প্রশ্নটা, ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর? তাহলে কলকাতা রয়েছে, মুম্বাই রয়েছে, চেন্নাই, বেঙ্গালুরু, এর মধ্যে সব থেকে বেশি জনবহুল শহর কোনটি বলতো ভারতের? ভেরি গুড, মুম্বাই শহর কিন্তু হলো ভারতের সব থেকে বেশি জনবহুল শহর। আচ্ছা, 17 দাগ, ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র কোনটি, বলো। ভেরি গুড, টাটা স্টিল লিমিটেড, বা যার পূর্বতন নাম কি ছিল? টিস্কো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কর্পোরেশন। এই টিস্কো কোথায় অবস্থিত? জামশেদপুরে। ভেরি গুড, এই জামশেদপুরে যে টিস্কো কবে স্থাপিত হয়? 1907 সালে। কার দ্বারা স্থাপিত হয় বলো তো? বলো। ভেরি গুড, জামশেদজি টাটার সহযোগিতায় কিন্তু এই সংস্থাটি স্থাপিত হয়। দেখো স্টুডেন্ট, এটি ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র। যদি বলে যে সরকারি তরফ, এটি কিন্তু বেসরকারি, সরকারি তরফ থেকে ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র কোনটি হবে, তখন তোমাদের উত্তর কি হবে? তখন কিন্তু উত্তর হবে ভিলাই ইস্পাত কেন্দ্র, ভারতের বৃহত্তম সরকারি ইস্পাত কেন্দ্র। আচ্ছা, এরপরে রয়েছে দেখো 18, 2011 খ্রিস্টাব্দের আদিমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ, বলো। ভেরি গুড, 74.04% কিন্তু হলো ভারতের সাক্ষরতার হার। এই সাক্ষরতার হারের দিক থেকে বলতে গেলে কেরল রাজ্য প্রথম, এবং সাক্ষরতার হার সব থেকে কম কোথায়, বলো? বিহারে। ভেরি গুড। এরপরে কি রয়েছে দেখো, 19 নম্বর প্রশ্ন, ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? আমরা কিন্তু একটু আগে জেনে এসেছি যে ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? আহমেদাবাদকে।
দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিন্তু বলা হয় অন্য একটি জায়গাকে বা স্থানকে। বলো সেই স্থানের নাম কি? ভেরি গুড। যে কোয়েম্বাটুরকে বলা হয় কিন্তু দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। যদি বলে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তখন তোমাদের উত্তর কি হবে? উত্তর ভারতের ম্যানচেস্টার হবে কানপুর, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আজকের ক্লাসটা তোমাদের সাথে এই পর্যন্তই। দেখো আমি কিন্তু অনুশীলনী পার্ট 1 তোমাদের সাথে আলোচনা করলাম। এরপর আমি অনুশীলনী পার্ট 2 তোমাদের সাথে আলোচনা করব। সেখানে কিন্তু এই আঞ্চলিক দিকের যে 1 নম্বরের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব, এবং যে প্রাকৃতিক ভূগোল রয়েছে সেখানকারও কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।